ক্রমেই উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক, বাড়ছে যুদ্ধের দামামা। তেল রপ্তানিতে অবরোধের নির্দেশনা ট্রাম্পের, যুদ্ধের জন্য উস্কানি বলছে মাদুরো। চীনকে রুখতে শক্তি বাড়াচ্ছে তাইওয়ান, সামরিক বহরে যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র। রেকর্ড $1100 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। কলকাতায় বাংলাদেশি কলোনিতে ভয়াবহ আগুন, পূর্ব পরিকল্পিত ঘটনা, দাবি বিজেপি নেতার। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম আনতেই আগুন, দাবি অমিতের। মধ্যরাতে 4.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে। একের পর এক ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ। প্রবাসীদের জন্য বড় সুখবর দিল সৌদি, মওকুফ করা হচ্ছে শ্রমিকদের ইকামা ফি। বিনিয়োগ বান্ধব পরিবেশ জোরদারেই এমন উদ্যোগ, বলছে দেশটির মন্ত্রিসভা। রাজনৈতিক মতপার্থক্য, নিষেধাজ্ঞা, নির্বাচনে বৈধতা প্রশ্ন এবং মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক। ওয়াশিংটন বরাবরই মাদুরো সরকারকে অবৈধ বলে আসছে, আর অপরদিকে কারাকাস অভিযোগ করছে যুক্তরাষ্ট্র তাদের সার্বভৌমত্ব ও প্রাকৃতিক সম্পদের উপর নজর রেখেছে। এই উত্তপ্ত সম্পর্কের পটভূমিতেই এবার এমন এক ঘোষণা এলো যা সরাসরি যুদ্ধের শঙ্কা আরও এক ধাপ উস্কে দিচ্ছে। ভেনেজুয়েলায় তেল রপ্তানি কার্যত অচল করে দিতে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের উপর সম্পূর্ণ ও সর্বাধিক অবরোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তকে যুদ্ধের হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তার অভিযোগ, এই সরকার মাদক পাচার, মানব পাচার সহ নানা অপরাধের সাথে জড়িত। এদিকে এ ঘোষণার কয়েকদিন আগে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। এরপর আরও 6টি জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা তেল নির্ভর ভেনেজুয়েলার অর্থনীতির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ঘেরা, যা ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে। মাদুরো সরকার চুরি করা তেল বিক্রি করে মাদক, সন্ত্রাস, হত্যা ও অপহরণের অর্থ জোগাড় করছে বলেও দাবি করে ট্রাম্প। তবে সাম্প্রতিক অভিযানে জব্দ জাহাজগুলো মাদক বহন করেছিল এমন কোনো প্রমাণ এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। অপরদিকে ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করে বলছে, যুক্তরাষ্ট্র তাদের সম্পদ লুট করতে চাইছে। জব্দ হওয়া স্কিপার জাহাজ নিয়ে প্রেসিডেন্ট মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র জাহাজটি চুরি করেছে এবং নাবিকদের অপহরণ করেছে। এই নিয়ে মার্কিন কংগ্রেসের ভেতরেও দেখা দিয়েছে প্রতিক্রিয়া। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ট্রো ট্রাম্পের ঘোষণাকে সরাসরি যুদ্ধে শামিল বলে মন্তব্য করেছেন। বিশ্বের সবচেয়ে বড় তেল মজুরি দেশ ভেনেজুয়েলার ওপর এই অবরোধ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে তা নিয়েই এখন বিশ্বজুড়ে উদ্বেগ। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। পূর্ব এশিয়ায় দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। একদিকে চীন দ্বীপটিকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে, অন্যদিকে তাইওয়ান নিজেকে একটি স্বতন্ত্র ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সহযোগিতার উপর নির্ভর করছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আকাশসীমা ও আশপাশের জলসীমায় চীনের সামরিক মহড়া, যুদ্ধবিমান ও নৌযানের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কূটনৈতিক চাপের পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও বারবার দিয়েছে বেইজিং। এমন বাস্তবতায় তাইওয়ান ইস্যু শুধু দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতির একটি বড় সংকটে রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে তাইওয়ানের কাছে এক চুক্তির আওতায় $1110 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ওয়াশিংটনে এই ঘোষণা দেওয়া হয়, যা তাইওয়ানের ইতিহাসে মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এটি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় সিদ্ধান্ত। এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন বেইজিং সামরিক ও কূটনৈতিকভাবে তাইওয়ানের উপর চাপ আরও বাড়িয়ে তুলছে। চীন বহুদিন ধরেই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে, যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার বিরোধ দীর্ঘদিনের।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ৮ ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করবে, যার মধ্যে রয়েছে হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, হাও ইটজার কামান, জ্যাভলিন ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী এই অস্ত্র বিক্রির লক্ষ্য তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে আধুনিক করা এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা। যুক্তরাষ্ট্রের পরামর্শে তাইওয়ান গেরিলা যুদ্ধ সক্ষমতার দিকে জোর দিচ্ছে, যাতে ছোট কিন্তু কার্যকর অস্ত্র ব্যবহারের মাধ্যমে বড় আকারের চীনা বাহিনী মোকাবেলা করা যায়। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র কারেন কু এই সহায়তার জন্য ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শক্তির মাধ্যমেই শান্তি রক্ষা করা সম্ভব এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তাইওয়ান দৃঢ় প্রতিজ্ঞ। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। হঠাৎ ভারতের বাংলাদেশ কলোনিতে আগুন, মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে গেছে সারি সারি ঝুপড়ি। কলকাতার নিউ টাউন এলাকায় ইকো পার্কের অদূরে বাংলাদেশি কলোনি নামে পরিচিত ঘুনি বস্তিতে বুধবার সন্ধ্যায় লাগা অগ্নিকাণ্ডে এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগুনের ভয়াবহতা সত্ত্বেও শুরুতে দমকল বাহিনী দ্রুত পৌঁছায়নি, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি প্রশাসন। ঘটনার পরপরই অগ্নিকাণ্ডটি রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। বিজেপি নেতা অমিত মালব্য অভিযোগ করেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ঘটনা হতে পারে। তার দাবি, বস্তিতে বসবাসকারী বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় রাখার সুবিধা তৈরি করতেই এই আগুন লাগানো হয়েছে। অমিত মালব্য আরও বলেন, পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ঘুনি বস্তির বহু ঝুপড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাংলাদেশ থেকে আসা অনেকেই আগেই এই বস্তিতে বসবাস করতেন। তবে SIR শুরু হবার আগেই অনেকেই ঘর তালাবদ্ধ করে এলাকা ছেড়ে চলে যান। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় বেশিরভাগ ঘর ফাঁকা ছিল, মাত্র কয়েকটি ঝুপড়িতে মানুষ ছিলেন। বিজেপি নেতা আরও অভিযোগ, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই এলাকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়। সেই বিষয়গুলো আড়াল করতে এবং পরবর্তীতে নথিপত্র হারানোর অজুহাতে আধার, রেশন কার্ড ও ভোটারের আইডি নতুন করে জোগাড়ের পথ খুলতে আগুন লাগানো হয়ে থাকতে পারে। যদিও এসব অভিযোগের পক্ষে এখনো কোনো সরকারি প্রমাণ সামনে আসেনি। প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে নিউ টাউনের এই আগুন শুধু বসতি ধ্বংসের ঘটনা নয়, বরং ভোটার তালিকা ও অবৈধ বসবাস ঘিরে চলমান বিতর্ককে আরও উস্কে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব। শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত নিল দেশটির মন্ত্রিসভা। অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদ CED এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট। সেখানে বলা হয়, প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফ করা হবে। এর মধ্য দিয়ে আনুমানিক 7 থেকে 8 বছর পর সৌদি আরবে এই ইকামা ফি মওকুফ করা হচ্ছে। শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরাইফ বলেন, প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত আর্থিক ফি মওকুফের ফলে সৌদি আরবে টেকসই শিল্প উন্নয়নে আরও জোরদার করা হবে। তিনি এটিকে ভিশন 2030-এর আওতায় শিল্প খাতকে ধারাবাহিকভাবে সহায়তা দেওয়ার অংশ হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং তেল নির্ভরতা কমিয়ে অন্য জিনিসের রপ্তানির বিস্তার ঘটাতে সহায়তা হবে। ভিশন 2030-এর আওতায় সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। এরই অংশ হিসেবে নতুন এই নীতি গ্রহণ করা হয়েছে। আল খোরাইফ জানান, ইকামা ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালন ব্যয় কমবে, মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হবে। পাশাপাশি অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI ও উন্নত উৎপাদন প্রযুক্তির মতো আধুনিক ব্যবসায়িক মডেল দ্রুত গ্রহণে সহায়ক হবে এই সিদ্ধান্ত। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ। রাত তখন প্রায় 2:11, চারপাশ হঠাৎ কেঁপে ওঠে। মধ্যরাতে সেই নীরবতা ভেঙে যন্ত্রে ধরা পড়ে এক স্পষ্ট কম্পন।
জানা যায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আঘাত হানে একটি ভূমিকম্প। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (NCM) জানিয়েছে বুধবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা 4.3। ভূমিকম্পটি সংঘটিত হয় সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত 2:11। NCM এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার গভীরে। সংস্থাটি আরও জানায় এই ভূমিকম্পের প্রভাব সংযুক্ত আরব আমিরাতে অনুভূত হয়নি এবং দেশটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ঝুঁকি তৈরি করেনি। তবে উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে চলতি বছরের এপ্রিলে একই মাত্রার একটি ভূমিকম্প আরব সাগরের সৌদি সীমান্তের কাছে আঘাত হানে, যার কম্পন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশেই অনুভূত হয়েছিল। সেই সময় বিশেষজ্ঞরা জানান আরবিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের পারস্পরিক সংঘর্ষের ফলে আরব উপসাগরীয় অঞ্চলে পুরনো ফল্ট লাইনে চাপ সৃষ্টি হয়, যা এমন ভূমিকম্পের জন্ম দেয়।